আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ৮টা স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে যদি একমিফাল নিয়ে বলি, আ এই মুহূর্তে যে অবস্থায় আছে, জাস্ট ইন্ডেক্স নেগেটিভ হওয়ার কারণে স্টকটা নেগেটিভ হয়ে গেছে। যদিও গত ওয়ার্কিং ডেজে সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে বৃহস্পতিবারেরটা যদি বলি, আজকেরটা বাদ দিয়ে অস্বাভাবিক ভলিউম করছে, সেটা ঠিক আছে। একটা কারণ হতে পারে আজকে মাইনাস হওয়ার। কিন্তু তারপর আমি বলব ইন্ডেক্স যদি আজকে পজিটিভ থাকতো, একমিফাল হয়তো এখান থেকে আপ ট্রেন্ড, কারণ সে তার আপ ট্রেন্ডটাকে ধরে রাখছে। মোটামুটি সে মানে আপ ট্রেন্ডে যাওয়ার জন্যই একটা প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে এটাই মনে হচ্ছে একমিফালকে এই মুহূর্তের জন্য অন্তত। যে এবং আজকে যার মানে ভলিউমটা যেটা হলো সেটাও কিন্তু খুব কম। তার মানে স্টকটা কেউ এই মুহূর্তে সেল দিতে চাচ্ছে না। এই মুহূর্তে একমিফাল কেউ সেল দিতে চাচ্ছে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আপনারা যারা স্টকটাতে অনেক আগ থেকে এন্ট্রি নিয়েছেন বা নতুন করে এন্ট্রি নিয়েছেন, বিশেষ করে নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন তারা এখানে অবশ্যই ভালো কিছু করতেছেন। প্রফিট মোটামুটি ভালোই হয়েছে আপনাদের একমিফালে। আমি মনে করি আগামী দিনে একমিফাল কন্টিনিউ তার আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে বলে আমি মনে করি। মিডল্যান্ড ব্যাংক, এই স্টকটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। আমি বলছিলাম যে এই স্টকটা এখনও অ্যাভারেজ অথবা নতুন করে এন্ট্রি নেওয়া কোনোটাই ঠিক হবে না, এবং সেটাই দেখা যাচ্ছে। সে কিন্তু তার ইমিডিয়েট সাপোর্ট যেটা, সেটা ভেঙে নিচের দিকে চলে আসছে আরও, এবং ভলিউমটা যদিও একটু কমছে, সেল ভলিউমটা যদিও একটু কমছে, কিন্তু সেটা সাপোর্ট জোন কিন্তু ভেঙে ফেলছে। আমার যতটুকু ধারণা এবং যাদের সাথে কথা হয়েছে, যারা কিনছেন স্টকটা, বেশিরভাগই 25 থেকে 26 টাকার মধ্যে কেনা, এর নিচের দিকে কিন্তু খুব বেশি নেই। তো স্মার্ট মানির একটা প্রভাব থাকে, যখন মানে যে লেভেলে সবচেয়ে বেশি কেনা তারা কখনো স্টকটাকে আর ওইখানে নেয় না। এটা একটা সমস্যা। মানে এটা সমস্যা বলতে এটাই, মানে আপনার টাকা হাতানোর এটাই হচ্ছে একটা কাজ আর কি। তো আপনি খুঁজবেন যে কোন জায়গায় সবচেয়ে বেশি সাধারণ বিনিয়োগকারীরা একটা স্টক এন্ট্রি নিয়ে আটকা আছে। আপনি তার থেকে নিচে এসে শেয়ারটাতে থাকতে হবে। তাহলে আপনি ওই স্টকটা থেকে বের হওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে। মানে সবাই যদি এক জায়গায় আটকে যায় একটা স্টকের, তাহলে কিন্তু স্মার্ট মানি খুব সহজে ওই লেভেল পর্যন্ত ওই স্টকটাকে নেয় না। তো এই স্টকটায় 25 টাকা পর্যন্ত বেশিরভাগ বিনিয়োগকারী স্টাক হয়ে আছেন, যতটুকু বুঝতে পারতেছি। 25 টাকায় স্টাক হওয়ার একটা কারণে ছিল, কারণ ওখানে একটা ক্যান্ডেলও ছিল। মানে অনেকের হয়তো ধারণা ছিল যে এই সবুজ ক্যান্ডেল থেকে উপরের দিকে যাবে, কিন্তু সেটা তো আসলে হয় নাই। সে নিচের দিকে অনেক নিচে চলে আসছে, আর ইমিডিয়েট সে তার সাপোর্ট জোনটাকে ভেঙে ফেলছে। তবে আমি মনে করি না খুব বেশি আর নিচে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ সে এই লেভেল থেকে এখন তো 15 টাকা 60 পয়সা, 15 টাকা থেকেই মানে সে মূলত তার আপ ট্রেন্ডটা শুরু করছিল। যখন সে মার্কেটে প্লে করে মিডল্যান্ড ব্যাংক, তখন শুরু করছিল 15 টাকা থেকে। তো খুব বেশি নিচে আসার আর স্কোপ আছে বলে মনে করি না। ভলিউম আস্তে আস্তে কমে গেছে। সুতরাং আপনারা এই স্টকটাতে এই মুহূর্তে নো এন্ট্রি, নো এক্সিট, নো অ্যাভারেজ অবজারভেশনে রাখবেন। এটাই হচ্ছে এই মুহূর্তে স্টকটা নিয়ে বলা। এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক স্ট্রং একটা সাপোর্ট জোন অবস্থান করতেছে, 21 টাকা 50 পয়সায় আছে। লো ফেড অ্যাপ একেবারে ব্যাংকের মধ্যে লো ফেড অ্যাপ একটা স্টক। এই স্টকটা নিয়ে আমি অনেকবার ভিডিও দিয়েছি, কারণ ব্যাংকের মধ্যে সবচেয়ে কম ফেড অ্যাপের স্টক হচ্ছে রূপালী ব্যাংক, এবং এটা একটা গভর্নমেন্ট ব্যাংক, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে গভর্নমেন্ট ব্যাংক। শুধু একটা নিউজ ছিল যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কারণে শেয়ারটা আসলে একটু নিচে চলে আসে। এটা আমি খুব বেশি বড় কোনো সমস্যা মনে করি না। যারা এখানকার বিনিয়োগকারী আছে, আপনারা কোনো হতাশ হওয়ারও কিছু নাই, টেনশন করারও কিছু নাই, কারণ বিগত দিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে মাত্র 3টা ওয়ার্কিং ডেজে কিন্তু প্রাইস আপ করে ফেলছিল। এর আগে ডিসেম্বরে এই ঘটনাটা করছিল। ডিসেম্বরে কেন এই যে এখানে যে রূপালী ব্যাংক যে এখানে যে প্রাইসটা আপ করলো, এটা কেন করলো, এটার একটা কাহিনী হচ্ছে, ডিসেম্বরে যখন ব্যাংকগুলা তাদের বাৎসরিক হিসেব নিকেশ করছে, তখন দেখা গেছে যে রূপালী ব্যাংক তার মানে জন্মের পর থেকে সবচেয়ে বেশি প্রফিট করছিল, 600 সম্ভবত 25 কোটি টাকা। রূপালী ব্যাংক তার জন্মের ইতিহাসে মানে সবচেয়ে বেশি ইনকাম করছে।
তো ওই নিউজের কারণে পরপর 3 দিন সে হল্টেড ছিল। এই কারণেই স্টকটা 3টা ওয়ার্কিং ডেজ এখন যেখানে আছে তার থেকে 3টা ওয়ার্কিং ডেজ সে শুধু উপরে গেছে। সুতরাং এটা এই মুহূর্তে অ্যাভারেজ একটা দুটো ওয়ার্কিং ডেজ দেখেন ভলিউম কমে গেছে, নিচে ভলিউম নাই, দু একটা ওয়ার্কিং ডেজ দেখেন, তারপর অ্যাভারেজ নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে আমি মনে করি রূপালী ব্যাংকে। এরপর যে স্টকটা মুন্নু ফ্যাব্রিক্স, জাস্ট ইন্ডেক্সটা পড়ছে এই জন্য স্টকটা পড়ছে, তা না হলে স্টকটা কিন্তু এখানে থাকতো না। তবে এই ধরনের স্টকে এন্ট্রি একটা মজা আছে। কিছু স্টক আছে এরকম, মানে খুব বেশি ইউনাইটেড ইন্স্যুরেন্স আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে, মুন্নু ফ্যাব্রিক্স আছে, এই টাইপের কিছু স্টক আছে, আরও আছে। ফুয়াং সিরামিক ছিল, সেটা এখন উপরে চলে গেছে একটু। আরও অনেক অনেক স্টক আছে এরকম যে মানে খুব বেশি উপরে যায় না, খুব বেশি নিচেও আসে না, একটা লেভেলে মানে 1 টাকা 1.5 টাকা 50 পয়সা 60 পয়সার এরকম একটা গ্যাপ থাকে, ছোট ছোট প্রফিট টেক করা যায় 8-10 দিনের মধ্যে। মুন্নু ফ্যাব্রিক্স ওইরকম একটা স্টক, জাস্ট একটা সবুজ ক্যান্ডেল, ইন্ডেক্সের একটা সবুজ ক্যান্ডেল দরকার, তাহলে মুন্নু ফ্যাব্রিক্স থেকে প্রফিট করে বের হওয়া যাবে। এখন যারা এন্ট্রি নিচ্ছেন স্টকটাতে একটা সবুজ ক্যান্ডেল হলেই কিন্তু ছোটোখাটো একটা প্রফিট টেক করা যাবে বলে আমি মনে করি। এবং ভলিউমটাও কমে গেছে তার, অবশ্যই ভলিউম কমে গেছে, এটা পজিটিভ দিক। মানে একটা স্টকের সেল ভলিউম কম, ইন্ডেক্স মানে ক্যান্ডেলটা লাল এবং ভলিউমটা কম, এটা পজিটিভ দিক ওই স্টকের জন্য। কেপিপিএল খান ব্রাদার্স অনেক বড় একটা স্টক, বড় স্টক বলতে মানে অনেক নামি দামি একটা স্টক, যারা ফ্লোয়িং করেন মার্কেটে তাদের জন্য। আর আমিও যে স্টকগুলো নিয়ে কথা বলতেছি প্রতিটা স্টকে ট্রেডিং স্টক। তো খান ব্রাদার্স এখন যেখানে আছে এন্ট্রি নেওয়া যেতে পারে, ছোটোখাটো এই ধরনের স্টকে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা দিতে পারবেন না, এটা সম্ভব না। এ ধরনের স্টকে কোনোভাবে সব টাকা এনে নিয়ে এসে কেউ ওই ভাই বললো যে এখানে ইনভেস্ট করো 3-4 দিনে বা 1 সপ্তাহ 2 সপ্তাহে ডাবল হয়ে যাবে টাকা, না, এটা এরকম স্টক না, এটা খুবই রিস্কি স্টক। সবগুলো স্টকে রিস্কি যাদের ডিভিডেন্ড পলিসি ভালো না। ডিভিডেন্ড পলিসির সাথে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লোর মিল যদি না থাকে শেয়ারের প্রাইজের সাথে, পিইর সাথে, আপনি ধরে নেবেন যে ওই স্টকটা রিস্কি। সেটা যেই নামে, সেটা ওয়ালটন হোক আর স্কয়ার ফার্মা হোক আর ইউনিলিভার হোক, যেই স্টকে হোক, আপনার হিসেবে আপনার কাছে থাকতে হবে। সো কেপিপিএল এই মুহূর্তে আমি মনে করি ছোটো করে এন্ট্রি নেওয়া যেতে পারে অথবা ছোটো করে অ্যাভারেজ করা যেতে পারে। এখানে খুবই কম স্টক নিতে হবে, এই ধরনের আপনি সব টাকা এখানে নিয়ে আসতে পারবেন। আপনি 100%-এর মধ্যে হয়তো 10% এখানে ইনভেস্ট করতে পারেন ট্রেডিংয়ের জন্য। তো এই মুহূর্তে যেখানে আছে খান ব্রাদার্স এন্ট্রি নেওয়া যায়, নতুন করে অ্যাভারেজও করা যায়, আশা করি এখান থেকে পজিটিভ কিছু হবে। ওরিয়ন ইনফিউশন একটু দেখতে হবে আর একটু, ওরিয়ন ইনফিউশনটা, কারণ হচ্ছে সে এখনও ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। একটা সবুজ ক্যান্ডেল করতে হবে, তার নিচে একটা সবুজ বার এবং উপরে একটা সবুজ ক্যান্ডেল, একটা দুটো সবুজ ক্যান্ডেল এবং উইকটা থাকতে হবে। মানে আজকে যে ক্যান্ডেলটা করছে, আজকে যে ক্যান্ডেলটা এইরকম একটা মানে সবুজ ক্যান্ডেল করলেও তারপর আপনি এই স্টকটাতে নতুন করে এন্ট্রি এভারেজ যাই করেন একটা চিন্তা ভাবনা করতে পারেন ওরিয়ন ইনফিউশনে। কেপিসিএল নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। ইন্ডেক্স কী আচরণ করে, ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু নিচের দিকে চলে আসবে। আমি যতগুলো স্টক নিয়ে কথা বলতেছি প্রতিটা স্টকের জন্য ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। ইন্ডেক্স যদি নেগেটিভ হয়, সাপোর্ট জোন টোন কোনো কিছু মানে না, কী বলে কোনো স্টকে মানে না, এটা প্রমাণিত। এটা যারা গত 2 বছর ধরে মার্কেটে আছেন তারা খুব ভালো করে জানেন ইন্ডেক্স পড়ছে কোথায় কিসের সাপোর্ট, সব সাপোর্ট ফানাইতে বেসে গেছে, সব নিচে চলে আসছে। সুতরাং শুধু ডিভিডেন্ড বেজ স্টকগুলোই টিকে আছে, ওখানে যারা ছিল তারাই শুধু প্রফিট করছে, এর বাইরে সব স্টকের মানে ইতিহাস হয়ে গেছে সব স্টক। তো কেপিসিএল আমি বলবো ইন্ডেক্সের দিকে খেয়াল রাখুন, ইন্ডেক্স যদি পজিটিভ হয় নতুন করে এন্ট্রি নেওয়া যায়, নতুন করে এক্সিট তো না, এন্ট্রি নেওয়া যায় অথবা অ্যাভারেজ করা যায়। আশা করি এখান থেকে, যেহেতু অনেক দিন সে ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে একটা ছোটোখাটো আপ মুভমেন্টে যাবে বলে আমি মনে করি। তবে ইন্ডেক্স পজিটিভে হতে হবে, অবশ্যই পজিটিভ হতে হবে। তো পজিটিভ এই স্টকটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে তার ভলিউম কমে গেছে, মানে নিচের দিকে যত আসছে আস্তে আস্তে তার ভলিউমটা কমে গেছে কেপিসিএলের। এই স্টকটা আমি মনে করি যে এখান থেকেই পজিটিভ কিছু হতে পারে। ইউনিক হোটেল ডাউন ট্রেন্ড কমপ্লিট করে না এখনও,
নিচের দিকে চলে আসতেছে। কী কারণে আসতেছে কোনো ব্যাখ্যা নাই। একটা ব্যাখ্যা আমার কাছে আছে, শেয়ারের যে প্রাইস এবং ডিভিডেন্ড এবং ইপিএসের যে অবস্থা, তাতে শেয়ারটার প্রাইসের সাথে মিল নাই, অ্যাডজাস্টমেন্ট নাই, মানে শেয়ারটার প্রাইসের সাথে কোনো মানে অ্যাডজাস্টমেন্ট নাই। এই ধরনের স্টকগুলো হচ্ছে কি মধ্যমপন্থী স্টক। একটা হচ্ছে খান ব্রাদার্স ফ্লেইং স্টক, সবাই জানে। মুন্নু ফেব্রিক্স ফ্লেইং স্টক, মানে ট্রেডিং স্টক, সবাই জানে। নাহি অ্যালুমিনিয়াম, বিপিপিএল, বারাকা পতেঙ্গা যা আছে, এই যে একমিফাল, এরা ট্রেডিং স্টক, এটা মানে ধুমধাম প্রফিট হলো, প্রফিট টিক করলো। কিন্তু এই যে নামি দামি ইউনিক হোটেল নাম করা একটা কোম্পানি না, কিন্তু আপনি যাকেই বলবেন হ্যাঁ ভাই এটা তো খুবই ভালো একটা কোম্পানি, নামি দামি কোম্পানি, কিন্তু তার আসলে প্রাইজের সাথে ডিভিডেন্ডের প্রাইস কত 41 টাকা, কিন্তু সে ডিভিডেন্ড দিছে মনে হয় 15% না 16%, মানে মিল নাই, ইপিএসের সাথে মিল নাই, মানে জিনিসটার সাথে খুব বেশি মিল নেই, যার কারণে স্টকটা নিচে চলে আসতেছে বারবার। কোনো কারণ নাই কিন্তু স্টকটা নিচে আসার, কোনো ব্যাড নিউজও নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র একটা নিউজ ছিল তার সাবসিডিয়ারি একটা কোম্পানিকে সম্ভবত সে আইপিও অনুমোদন দিতে গেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেয় না, এটুকুই, আর কিছু না কিন্তু। তো এই স্টকটাতে আপনারা যারা আছেন তাদেরকে আসলে দীর্ঘদিন একটা ধৈর্য ধরে থাকতে হবে, কিছু করার নাই। যারা এন্ট্রি নিয়ে ফেলছেন, নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই, অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই, সময় দিতে হবে স্টকটাতে। আসলে নতুন করে যারা আসতে চাচ্ছেন তারা স্টকটাকে অ্যাভয়েড করে যাওয়াটা আমি মনে করি খুবই ভালো হবে, কারণ এই স্টকটা এই মুহূর্তের জন্য আমি মনে করি খুব বেশি ভালো হবে না। জুন ক্লোজিং স্টক অবশ্যই অবজারভেশনে রাখতে হবে, এর বাইরে এই স্টকটা নিয়ে আপাতত বলার তেমন কিছু নাই। অ্যাভারেজেরও সুযোগ নেই, নতুন করে এন্ট্রির সুযোগ নেই। বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন, আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই আপনাদের আমি কোনোভাবে বাইসেল নির্দেশ করি না, আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন। স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বিশেষ করে মার্কেটে একেবারে নতুন যারা আসছেন, 1 বছর 6 মাস 1 বছর হয়ে গেছে, যারা আসলে কি করবেন আপনারা আসলে বুঝতে পারতেছেন না, তাদের জন্য আমরা আমাদের সহযোগিতার হাতটা সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।